থাকবে। প্রথম পার্টে লিখবা ক্যারেক্টারগুলোকে। 3 মাসের ভোকাবুলারি প্র্যাকটিস করার সময় তো দ্যাট মিন্স তুমি ইয়েস আই এগ্রি ইউ আর রাইট নো তোমার নিজে একটা এক্সাম্পল দাও যেটা হাই তুমি এসএসসি 26 হও 27 হও 28 হও আমার যায় আসে না। তুমি যদি ইংলিশে 90 আপ পাইতে চাও ফার্স্ট সেকেন্ড যায় আসে না, তাহলে ভিডিওটা দেখো। কারণ এই ভিডিওতে আমি ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ডের প্রতিটা আইটেম টপিক ওয়াইজ স্ট্রাকচার ওয়াইজ ভেঙে ভেঙে তোমাদের জন্য এক্সপ্লেন করবো, যাতে করে নেক্সট বার যখন তুমি এই আইটেমগুলো পড়তে যাও তোমাদের একটুও কনফিউশন না হয়। সো লেটস স্টার্ট। প্রথমে শুরু করার আগে বলে নিই আমার জন্য ইংলিশটা কেন এত ইজি ছিল আর আমি ইংলিশ কীভাবে পড়ি, যেহেতু আমি অনেক কমেন্ট পেয়েছি। দেখো আমার জন্য ওয়াজ ইংলিশ অলওয়েজ এ মোর লাইক এ ল্যাঙ্গুয়েজ দ্যাট এ সাবজেক্ট, ঠিক আছে? বিকজ আমি ইংলিশটা অলওয়েজ প্র্যাকটিস করতাম অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ এগেন। সো এই জন্য কী হয়েছে যে ইংলিশ ফার্স্ট বলো সেকেন্ড বলো আমার জন্য এই আইটেমগুলো অ্যান্সার করা অনেক ইজি হয়ে গেছে, বিকজ আই ইউজ টু ইউজ দেম ইন মাই স্পিচেস, রাইট? সো এই জন্য এত কষ্ট হয়নি আমার। বাট এখন তোমার এসএসসির আছে মাত্র 3 মাস, আমি তোমাকে এখন বলবো না যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখো। সো সেই জন্য এই যে স্ট্র্যাটেজিসগুলো দেওয়া, ঠিক আছে? সো চলো শুরু করি। সো আমি যদি ইংলিশ সেকেন্ডে শুরু করি, ফার্স্ট আইটেম হচ্ছে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ। দেখো দিস আইটেম ইজ বেসড অন ভোকাবুলারি, ঠিক আছে? বাট এখন তোমার 3 মাসের ভোকাবুলারি প্র্যাকটিস করার সময় নেই, তুমি কি করবা বোর্ড কোশ্চেন সলভ করা শুরু করবা, ঠিক আছে? আরেকটা যেটা তোমাকে হেল্প করবে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ সম্পর্কে তোমার আইডিয়া রাখতে হবে। তুমি একটা সেন্টেন্স দেখলে বুঝবা, গ্যাপটা দেখলে বুঝবে ওখানে কোন পার্টস অফ স্পিচ বসবে। তো তুমি যখন ওই ছকটার দিকে থাকবা ওখানে তোমার ফ্যামিলিয়ার ওয়ার্ড না থাকলে তুমি যদি পার্টস অফ স্পিচটা বুঝতে পারো ওটা কি ওয়ার্ড, তাহলে তুমি বসাতে পারবা। সো এই জিনিসটা সম্পর্কে একটু ভালো মতো আইডিয়া রাখতে হবে। একটা হচ্ছে ভোকাবুলারি আর একটা হচ্ছে পার্টস অফ স্পিচ, আর প্রচুর বোর্ড কোশ্চেন সলভ করতে হবে, ঠিক আছে? অল আইটেমের জন্য। সো সেকেন্ড হচ্ছে সাবস্টিটিউশন টেবিল। দেখো এইটার জন্য সবচেয়ে বেশি যেটা ওয়ার্ক করে সেটা হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার, ঠিক আছে? তুমি রুল পড়ার আগে তুমি স্ট্রাকচার খেয়াল করো, তোমার একটা সেন্টেন্সের স্ট্রাকচার কেমন হওয়া উচিত। একটা সেন্টেন্স যদি সাবজেক্ট দিয়ে শুরু হয় তাহলে পরে বার বসবে, বাট যদি একটা অপারেটিভ সেন্টেন্স হয় তাহলে জিনিসটা আলাদা হতে পারে, ঠিক আছে? সো তোমার প্রতিটা সেন্টেন্সের সাবজেক্ট হতে হবে, সেটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড হতে পারে, ডিগ্রি হতে পারে। সো প্রতিটা সেন্টেন্সের স্ট্রাকচার যেটা আলাদা, তো ওইটা সম্পর্কে যদি তোমার আইডিয়া থাকে তাহলে তুমি ফার্স্ট ওয়ার্ডটা দেখে বুঝবা আর মাঝখানের ওয়ার্ডটা দেখে বুঝবা যে সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী পরে কোনটা বসানো উচিত, আর মিনিং তো থাকতেই সেম। সো এই সেকেন্ড আইটেমের মেন একদম কোর ফর্মুলা হচ্ছে স্ট্রাকচার মনে রাখা, ঠিক আছে? এটা পারলে তোমার সাবস্টিটিউশন টেবিলে খুব বেশি ঝামেলা হওয়ার কথা না। আর হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বস। এগেইন এটার একটাই কথা হবে প্র্যাকটিস, প্রচন্ড প্র্যাকটিস। আর একটা যেটা কথা হলো যে প্রতিটা রুল তুমি পড়ো অবশ্যই, বাট রুল মুখস্থ করবে না, রুল পড়ো, পড়ে একটা রুল পড়ে একটা এক্সাম্পল পড়বা, সাথে তোমার নিজে একটা এক্সাম্পল দাও যেটা বইয়ে নাই, তোমার নিজে থেকে দাও, ঠিক আছে? তাহলে ওই রুলটা তোমার মাথার মধ্যে খুব ভালো মতো থাকবে, ঠিক আছে? সেই রুলগুলো অ্যাপ্লাই করতেও খুব বেশি কষ্ট হয় না, এনে প্র্যাকটিস তো করবাই। তো এটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যেটা বলবো যে নিজের এক্সাম্পল অ্যাড করো, ঠিক আছে? তারপর হচ্ছে ফোর্থ, চেঞ্জিং সেন্টেন্স। খুবই বড় একটা টপিক, সবার অনেক কমপ্লেন। দেখো চেঞ্জিং সেন্টেন্সে কি করবা, আবারও রুলগুলো পড়বা, মুখস্থ করবা না, পড়বা আর নিজের এক্সাম্পল দাও। প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রতিটা সেন্টেন্সের আলাদা আলাদা স্ট্রাকচার থাকে, সেগুলোকে মাথায় নিতে হবে। অ্যাডিশনাল কিছু জিনিস আছে, যেমন ধরো যে তোমার কম্পাউন্ডের জন্য লিঙ্কিং ওয়ার্ডস জানতে হবে, কোন কোন ধরনের সেন্টেন্সে কোন লিঙ্কিং ওয়ার্ডস আমাকে ইউজ করতে হবে। অনেক সময় কন্ট্রাস্টেড হয় তখন বাদ দিতে হয়, অনেক সময় সেম সেম হলে অ্যান্ড দিতে হয়। সো এই জিনিসগুলো পড়তে হবে, এই তাহলে চেঞ্জিং সেন্টেন্সে খুব বেশি সমস্যা হবে না যদি তুমি নিজে অ্যাপ্লাই করতে পারো রুলগুলো পড়ে পড়ে, ঠিক আছে? তো ফিফথ আইটেম হচ্ছে ট্যাগ কোশ্চেন্স। প্রচন্ড ইজি একটা টপিক, বাট প্রচুর এক্সেপশন, বুঝছো? তোমার যদি 5টা ট্যাগ কোশ্চেন মধ্যে 2টা দেয় নর্মাল রুলের, 3টা দেবে এক্সেপশন, বাট এক্সেপশনগুলো পড়ে যেতে হবে, ঠিক আছে? তাইলে এখান থেকে আর অ্যাকচুয়ালি মার্কস ছোটার কোনো সম্ভাবনা আমি দেখি না। 6th আইটেম হচ্ছে সাফিক্স প্রিফিক্স, ঠিক আছে? এগেইন এটাও একটা ভোকাবুলারি বেসড টপিক, ঠিক আছে? তোমার তো 3 মাস, তুমি তো ভোকাবুলারি করতে পারবা না, তুমি কি করবা, বোর্ড কোশ্চেন সলভ করবা, ঠিক আছে? আর সলভ করার সময় যেই সব ওয়ার্ডগুলো তুমি নতুন নতুন এনকাউন্টার করবা সেই ওয়ার্ডগুলোকে সার্চ করবা, সার্চ করে ওই ওয়ার্ডের অন্যান্য ফর্মস জানার চেষ্টা করবা, কারণ একটা ওয়ার্ডের সাথে কতগুলো সাফিক্স প্রিফিক্স জোড়া যায় তোমার কোনো আইডিয়া নাই। সেকেন্ডলি যেটা করতে পারো, যে ওয়ার্ডগুলো তুমি নতুন জানলা ওগুলো দিয়ে নিজে এক্সাম্পল দিতে পারো। এটা হেল্প করে তোমার ওই পার্টস অফ স্পিচটা বুঝতে, যে ওইটার ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ এটা তুমি বুঝতে পারবা, প্লাস ওইটা কিভাবে ইউজ করা যায় এটা তুমি বুঝতে পারছো, এটা অনেক হেল্প করবে। তো তারপরে 7th আইটেম হচ্ছে প্রিপোজিশন। দেখো এটা আসলে পড়তে হবে, সেটা তোমার নবল বই থাকুক, অ্যাডভান্স থাকুক, উদ্ভাস কোচিং ব্যাংক থাকুক, তুমি সেখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো করবা, বাট এখানে প্রায়োরিটাইজেশন করবা, যেগুলো আগে বোর্ডে আসছে সেগুলো বেশি বেশি প্রায়োরিটি দিয়ে পড়বা, ঠিক আছে? প্রতিটা পড়ার সাথে সাথে এক্সাম্পল নিজে থেকে অ্যাড করতে হবে, ঠিক আছে? সো না, কারণ এখানে অনেক অনেক ভ্যারাইটি অফ প্রিপোজিশন থাকতে পারে, ঠিক আছে? তারপরে সে কানেক্টরস অর লিঙ্কিং ওয়ার্ডস, এটা অ্যাকচুয়ালি ইজি, ঠিক আছে? অ্যান্ড, বাট, অল, দো এগুলো মোটামুটি জেনারেল কিছু পড়লেই হয়ে যায়। বাট তুমি যদি খুব বেশি ভালো ইমপ্রেশন ক্রিয়েট করতে চাও, ওই যে কিছু আছে না, নানদালেস, নেভারদালেস, অন দ্য কন্ট্রারি, এগুলো পড়তে পারে, এগুলো জাস্ট একটু অ্যাডভান্স টাইপের। বাট জেনারেল কিছু শব্দ জানলে, লিঙ্কিং ওয়ার্ডস কিছু পড়ে গেলে এটা নিয়ে কোনো সমস্যা হয় না, ঠিক আছে? তারপরে 9th একদম পাংচুয়েশন। যে কোনো সময় পাংচুয়েশন আগে শুরু করার আগে পুরোটা 2-3 বার পড়বা,
বোঝার চেষ্টা করবা কে কখন কথা বলছে, কাকে নিয়ে কথা বলতেছে, তাহলে সেটা বড় হাতের হবে। সো এই জিনিসগুলো বোঝা ট্রাই করো, ঠিক আছে? সো এইটুকু যদি করো তাহলে মোটামুটি আমাদের ইংলিশ সেকেন্ড পেপারে সবগুলো আইটেম শেষ হয়ে যাচ্ছে। সো তারপর যদি আমি চলে আসি ইংলিশ ফার্স্ট পেপারে, সবার প্রথমে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সামারি। দেখো সামারি লেখার জন্য তোমাকে ফার্স্টে মনে রাখতে হবে সামারির জন্য প্যাসেজটার 1/3 হয়, ঠিক আছে? আমি সামারি লেখার জন্য যেটা করি, যে কোনো প্যাসেজ পাওয়ার পরে আগে কলম দিয়ে দাগাই, ঠিক আছে? কোন কোন ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো অনেক দাঁড়ায়, শুরু করি জন্ম দিয়ে শেষ করি মৃত্যু দিয়ে। একটা সেন্টেন্সের মধ্যে অনেক ইনফরমেশন রাখার চেষ্টা করি, ঠিক আছে? একটা সেন্টেন্সের মধ্যে যদি আমি আমার কলেজ ডিগ্রি সবকিছু ঢুকাই দিতে পারি, সমস্যাটা কোথায়? শুধুমাত্র ইনফরমেশন দিয়ে একটা ছোট্ট একদম কম্প্যাক্ট একটা সামারি লেখার চেষ্টা করবে, তাহলে মোটামুটি তোমার সামারিতে ভালো মার্ক চলে আসবে আমি মনে করি। তারপর চলে আসে রিয়ারেঞ্জিং। দেখো রিয়ারেঞ্জিং এর জন্য প্রথমে সবগুলো সেন্টেন্স পড়বে, তারপরে আইডেন্টিফাই করার চেষ্টা করবে যে কোথায় একটি স্টোরিটা শুরু হতে পারে। অনেক সময় বেশিরভাগ সময় দেখা যায় অন, দেয়ার ওয়াজ, দিস কাইন্ড অফ সেন্টেন্স দিয়ে শুরু হয়, ঠিক আছে, ফার্স্টলি। বাট অনেক সময় নাম দিয়ে শুরু হবে, দেয়ার লিভ দে ম্যান অর আইনস্টাইন ওয়াজ ওয়ান অফ দিস। সো দিস ইজ হাউ তুমি ফার্স্ট সেন্টেন্সটা আইডেন্টিফাই করবা। তারপরে দেখবা যে যদি কোনো ব্যক্তি সম্পর্কে কথা বলে তাহলে ওর জীবনের সিকোয়েন্সটা কেমন হতে পারে। আগে অবশ্যই জন্ম নিবে, তারপর নিশ্চয়ই স্কুলে যাবে, তারপর নিশ্চয়ই কলেজ যাবে। সো সেটা অনুযায়ী ঠিক করার চেষ্টা করবা। বা যদি কোনো স্টোরি হয় তাহলে দেখার চেষ্টা করবে স্টোরির ক্লাইম্যাক্স কোন দিকে আসলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সেই অনুযায়ী সাজানোর চেষ্টা করবা। আর বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করতে থাকলে তুমি সিকোয়েন্সের ব্যাপারটা বুঝে যাবা, ঠিক আছে? এই দিয়ে আমাদের শেষ হয়ে গেল ইংলিশ ফার্স্ট আর সেকেন্ড পেপার সব কিছু আইটেম। তারপর আমরা চলে যাচ্ছি রাইটিং পার্টে। তো এখন কথা বলি রাইটিং পার্ট নিয়ে। প্রথম পার্ট হচ্ছে কমপ্লিটিং স্টোরি। দেখো আমি একটা প্রচুর ফেরি টেলস দেখতাম, সেখান থেকে অনেক কমপ্লিটিং স্টোরি আমি কমন পাইছি, বাট তোমার তখন সময় নেই ফেরি টেলস দেখার। তুমি কি করবা, তোমার বই বের করবা, বই বের করে সেগুলো ম্যাক্সিমাম 2বার পড়বা, তাহলে তুমি কাহিনীটা নিজের মাথার মধ্যে আনতে পারবে। তারপর যে কোশ্চেন করো যে আমি যদি এই স্টোরিটা দিতাম ওই ক্যারেক্টারগুলোকে ইউজ করে আমি কিভাবে লিখতাম, ঠিক আছে? এরপর যদি আমি কমপ্লিটিং স্টোরি স্ট্রাকচার নিয়ে কথা বলি, দেখো 3টা পার্ট থাকবে। প্রথম পার্টে লিখবা ক্যারেক্টারগুলোকে ইন্ট্রোডিউস করবে, যে একটা দেয়ার ওয়াজ এ কিং, দেন ওই কাহিনীগুলো কনটেক্সটটা ফার্স্টে লিখবা। সেকেন্ড পার্ট হচ্ছে মেন কাহিনী, ওই স্টোরি যেখান থেকে মেসেজটা আসবে, একদম হাইলাইট অফ দ্য স্টোরি সেটা লিখবা। থার্ড পার্টে লিখবা হচ্ছে মেসেজটা, ঠিক আছে? আমি কিন্তু তোমাকে মোড়া লিখতে বলছি না, ঠিক আছে? তুমি ওই ক্যারেক্টারের মধ্যে থেকে ফুটাই তুলবা যে দে হতে পারে। সো 3টা পার্ট, ফার্স্টে থাকবে কনটেক্সট, সেকেন্ড পার্টে কাহিনী, থার্ড পার্টে হচ্ছে মেসেজটা। কমপ্লিটিং স্টোরিগুলো স্ট্রাকচারে লিখতে পারো তাহলে তোমার কমপ্লিটিং স্টোরিতে মার্ক কাটবে না, আমার অ্যাটলিস্ট কাটে নাই। তারপর টপিকটা হচ্ছে ডায়লগ। দেখো প্রথমের কি পয়েন্ট হচ্ছে দুইজনের জন্য কথা বলে, ঠিক আছে? একজন বলবে আরেকজন শুধু বলবে ইয়েস আই এগ্রি ইউ আর রাইট, নো দিস ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট, দুইজনই করবে। আর তারপরে বলি যে তুমি আগে অ্যানালাইসিস করবা যে কোন কোন ডায়লগগুলো মোস্ট লাইকলি টু কমন। আমি যেটা করেছি যে ধরো আর্টিকেল খুঁজি একটা, ওখানে মেইন রিজনগুলো লেখা থাকে, ওগুলো নোট করে রাখি, বা রিসেন্ট ডেটাস কিছু লিখে রাখি যেগুলো আমাকে হেল্প করতে পারে। তারপর সে লিখবা কিভাবে। দেখো আমি যেটা করি যে আমি একটা কনভারসেশন বানাই, দ্যাট মিনস বোথ অফ দেম আর ইন্টারেস্টেড, ওরা দুজনই কিছু না কিছু জানে, তারপর দুজনকে এটা বলতেছে, ইনপুট দিচ্ছে, দুজনেই ইন্টারেস্টেড, দুজনেই ইনপুট দেবে, মাঝে মাঝে আর্গিউ হবে, মাঝে মাঝে তোমার অ্যাগ্রি করবে। এইভাবে করে একটা অ্যাকচুয়াল রিয়েল লাইফ কনভারসেশনের মতো করে একটা ডায়লগ দিবা, ঠিক আছে? তাহলে তোমার ডায়লগ হয়ে যাবে। সো তারপর আসে প্যারাগ্রাফে। দেখো প্যারাগ্রাফে সামথিং যেটা পড়তে হবে, ঠিক আছে? আমি মুখস্থ করে বলছি না, পড়ো। কারণ কি প্যারাগ্রাফে যতটুকুই লিখো তুমি, বড় লেখাটাকে বড় কথা হচ্ছে ভ্যালুয়েবল ইনফরমেশন লিখোর মধ্যে, ঠিক আছে? ভ্যালুয়েবল কথাবার্তা লিখো, যা ইচ্ছে তাই লিখে বড় করলে প্যারাগ্রাফে মার্ক দিবে না, ঠিক? আর এখন লেখার ব্যাপারে আমি যেটা করি, আমি যদি একটা প্রিপোজিশনের প্যারাগ্রাফ লিখি, আমি স্টার্ট করবো জিনিসটা এইভাবে যে the only thing that can save us from this greenhouse effect is tree plantation and this is so important because of this and then the definition. So that means যখন তুমি এরকম কিছু দিয়ে শুরু করো তো বোরিং একটা লাইন থাকে না শুরুতে। তো এটা আমি চেষ্টা করি আমার প্যারাগ্রাফে করতে। ফার্স্ট একটা হুক লাইন, তারপর ডেফিনেশন, তারপর why is it important, তারপর যদি কোনো বাড়তি ইফেক্ট থাকে সেটা, আর কেন দিস why is it high time যে আমরা এটা করতেছি, ঠিক আছে? তাহলে তোমার প্যারাগ্রাফে মার্কস কাটবে না, অ্যাটলিস্ট আমার কাটে নেই। তারপরে আসা হচ্ছে ইমেল। দেখো ইমেলে তুমি ভিতরে কি লিখতেছো এটার চেয়ে 90% বেশি ইম্পর্টেন্ট ফরম্যাটটা, ঠিক আছে? তুমি যদি ফরম্যাট ঠিক রাখো, ভেতরে যদি তুমি খুব কম লিখো, তাহলে তোমার ওইটাতে মার্ক দিবে। কেন? একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, সেটাও যেন ভুল না হয় শুধুমাত্র স্ট্রাকচারের এখানে, এটা মেক শিওর করো, ইমেলে মার্ক কাটবে না। থার্ডে হচ্ছে শর্ট কম্পোজিশন। বাংলায় রচনা লিখো না, রচনাকে মুখস্থ করো, আই হোপ করো না। সো তাহলে কম্পোজিশন মুখস্থ করিও না। একটা কম্পোজিশন, একটা পয়েন্ট পড়বা, আর ওই পয়েন্টে তুমি কোন টপিক নিয়ে কথা বলতেছো ওইটুকু যদি তুমি জানো, বানায় লিখে ফেলো, ঠিক আছে? বাট খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা রাইটিং পার্টের জন্য গ্রামাটিক্যাল মিস্টেক করা যাবে না। বিকজ রাইটিং পার্ট আমি তোমাকে মুখস্থ করতে বলি না একবার, আমি শুধু বলছি নিজে থেকে লিখো, বাট নিজে থেকে লিখতে যায় যেন গ্রামাটিক্যাল মিস্টেক না হয়ে যায়। তো তুমি যদি এগুলো ইনশিওর করতে পারো যে ধরো গ্রামাটিক্যাল মিস্টেক অর তোমার স্পেলিং অর তোমার এই স্ট্র্যাটেজিগুলো তুমি ইউজ করো, তোমার রাইটিং পার্টে কোনো সমস্যাই হবে না। সো উইথ দ্যাট বিং সেড, আই হোপ আজকের ভিডিওতে তোমার ইংলিশ ফার্স্ট আর সেকেন্ড পার্টের প্রতিটা আইটেম প্লাস রাইটিং পার্টের যে কনফিউশনগুলো ছিল আমাকে যে বলতা, এগুলো যেন তোমাদের কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে? আর যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাও, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্টে জানিও। বাই।